স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। দর্শক, ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আপনাদের জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। ক্ষতিকারক ইটভাটার বিকল্প হিসেবে কুষ্টিয়ায় শুরু হয়েছে ইকো ব্লক। এতে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে পরিত্রাণের পাশাপাশি নিরাপদ আবাসন গড়ে উঠবে বলে মনে করছেন পরিবেশবিদরা। শরীফ বিশ্বাসের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ায় যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। যেসব ভাটায় নির্বিচারে পোড়ানো হচ্ছে কাঠ, বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। বিষয়টি বিবেচনা করে ইকো ব্লক তৈরির উদ্যোগ হাতে নেন কুষ্টিয়ার বাসিন্দা রেজাউল করিম। ইটের বিকল্প হিসেবে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর এলাকায় RSR নামে ইকো ব্লক তৈরির কারখানা গড়ে তোলেন এই উদ্যোক্তা। এরই মধ্যে নির্মাণ শিল্পে আশার সঞ্চার করেছে ইকো ব্লক। আপনি দেখেন ইট ভাটাতে গেলে আমাদের প্রকৃতি থেকে যে গাছটা কেটে নষ্ট করা হচ্ছে, গাছের যে ভার, তাতে প্রকৃতির পরিবেশ নষ্ট হচ্ছে। এর থেকে কার্বন ডাইঅক্সাইডের জন্য মানুষের ক্ষতি হচ্ছে। আপনি জমির উপরিতক যে মাটি, সেটা কেটে কিন্তু আপনি ইটটা বানাচ্ছেন। আমরা এই থেকেই চিন্তা আসলো যে আসলে এটা তো পরিবেশ, দেশের জন্য সার্বগ্রিকভাবেই ক্ষতি। আমরা এই জন্যে এই ব্লকটাতে নতুনভাবে আসছি। গ্রিন প্রজেক্টটা আসলে মূলত আমার করার উদ্দেশ্য হচ্ছে এই যে পোড়ামাটির যে ইটগুলো ভাটার কারণে যে আসলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, পরিবেশের যে একটা বিপর্যয় হচ্ছে, তারপরে হচ্ছে এই যে বন উজাড় হচ্ছে, তারপরে এই যে ফসলি জমি যে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এইটার আসলে পরিবর্তে আমার এই কংক্রিট ব্লকটা আর কি করার যে মূল উদ্দেশ্য। এখানে আলহামদুলিল্লাহ কাম করতে ভালোই লাগে। RS কোম্পানির কাম করছি এখানে। এই আগুন নাই, পানি নাই, ধুমো নাই, খুবই ভালো লাগছে কাম করতে। ইটভাটায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কারণ উল্লেখ করে ইকো ব্লকের ব্যবহারকে ইতিবাচক হিসেবে মনে করছেন পরিবেশ বিশ্লেষকগণ। আমরা যে ইটগুলো তৈরি করছি, যেটা এক্স ব্লক, এটা 50 টনের অধিক বহন ভার সহ্য করতে পারবে। এবং যেটা হলো এটা 5টা ভাটার ইটের মানে সমান। এটাতে আপনার হচ্ছে 5টা ইটে যে সমান যে মাপ আসবে, আপনার একটা হলোতে তাই আসবে। আর আপনার এই হলোর সুবিধাটা হচ্ছে, যদি আপনার বাইরে তাপমাত্রা 40 ডিগ্রিও তাপমাত্রা থাকে, ঘরের ভিতরটায় আপনার 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ভবিষ্যতে পরিবেশ বান্ধব এই ব্লকগুলোর ব্যবহার বাড়বে, সুরক্ষিত থাকবে পরিবেশ, এমনটাই প্রত্যাশা নতুন এই উদ্যোক্তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মধুর গুণের কথা নতুন করে বলার কিছু নেই, আর তা যদি হয় সুন্দরবনের, তাহলে তো কথাই নেই। তাই তো প্রাকৃতিকভাবে সুন্দরবনের মধু আহরণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। মোংলা থেকে আবুল হাসানের রিপোর্ট। দেশে প্রাপ্ত মধুর প্রায় 70% আসে সুন্দরবন থেকে। প্রতি বছর 1 এপ্রিল থেকে শুরু হয় সুন্দরবনে মধু আহরণ। তবে এবছর ঈদের কারণে মধু সংগ্রহের আনুষ্ঠানিকতা গড়ায় 7 এপ্রিলে। আগামী 2 মাস সুন্দরবনে মধু সংগ্রহ করতে পারবে মোয়ালরা। এজন্য সরকারকে দিতে হবে রাজস্ব। যে সমস্ত এলাকায় আমাদের মাওয়ালরা মধু আহরণ করতে যাবে, ওই সমস্ত স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন বলেন, আমাদের প্রশাসন যেটা আছে, আমাদের ওনাদেরকে সহযোগিতায় আমরা তাদেরকে সতর্ক করেছি যাতে তাদের মধু আহরণ করতে কোনো সমস্যা না হয়। মধু সংগ্রহ করে আসার পরে তারা কি পরিমাণ মধু সংগ্রহ করলো, কি পরিমাণ মোম আহরণ করলো, সেটা আমরা হিসাব করে যে পরিমাণ রাজস্ব আছে, সেই রাজস্ব আমরা প্রত্যেকটা স্টেশনে, অর্থাৎ আমরা 2টা স্টেশন, ঢাকমারি এবং চাঁদপাই স্টেশন থেকে মধু পাস দেওয়া হয়, 2টা স্টেশনই সেটা রাজস্বটা গ্রহণ করবে। সুন্দরবনের উন্নত মানের প্রাকৃতিক মধু সংরক্ষণ এবং প্রস্তুত করে রপ্তানির কথা ভাবছে বন বিভাগ। গত বছর যে পরিমাণে রাজস্ব আদায় হয়েছে এবং মধু আহরণ হয়েছে, এই বছরও আশা করছি সেই পরিমাণ কিংবা তার থেকে বেশিও হতে পারে। এটি আসলে সম্পূর্ণই প্রাকৃতিক বিষয়, এটি তো আর চাষ করে করা হয় না, সেই কারণে হয়তো এগুলো পরিমাণটা কিছু কম বেশি হতে পারে। এই মধু দিয়ে রাজস্ব আয় বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মধু তার প্রাকৃতিক বিশুদ্ধতা এবং ঔষধি গুণের কারণে এর চাহিদা অনেক বেশি। সঠিকভাবে মধু সংগ্রহ, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রক্রিয়াজাতকরণ ও ব্র্যান্ডিং করা হলে সুন্দরবনের মধু আন্তর্জাতিক বাজারে রপ্তানি পণ্য হিসেবে জায়গা করে নিতে পারবে। এতে স্থানীয় মহলদের জীবন জীবিকার মান উন্নয়ন হবে
এবং সরকারি রাজস্বও অনেক বেশি বৃদ্ধি পাবে। এবার সুন্দরবনে চলতি মৌসুমে ৩,৪৯০ কুইন্টাল মধু ও ১,০৪০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা থেকে রাজস্ব আদায়ের সম্ভাবনা কয়েক লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টাইগার মুরগির খামার দিয়ে ভাগ্য বদলেছেন মেহেরপুরের মুজিবনগরের আমিমুল এহসান। তার খামারে এখন মুরগির পাশাপাশি উৎপাদিত হচ্ছে কোয়েল পাখির বাচ্চাও। বাড়িতে ছোট্ট একটি ইনকিউবেটর মেশিন, ভিতরে ডিম থেকে ছোট্ট বাচ্চা কিচকিচ করছে। পরম যত্নে ডিম থেকে বাচ্চাগুলো বের করছেন মেহেরপুর মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের আমিমুল এহসান। প্রাথমিক ডিম বেচতে থাকি, ডিম বেচতে এরপরে পরিকল্পনা করলাম যে বাচ্চা ফোটালে হয়তো কিছু বেশি অর্থ আসবে। এরপরে একটা ৩০,০০০ টাকা দিয়ে ইনকিউবেটর কিনি। তারপরে এখন আল্লাহ চাইতে অনেক বেড়েছে, এখন মাসে প্রায় আপনার ১২ থেকে ১৬০০ বাচ্চা ফোটাচ্ছি। ইনকিউবেটরে মাসে ৩,০০০ টাইগার আর ৯,০০০ কোয়েল পাখির বাচ্চা ফোটান। আর বাড়ির ছাদে ২টি শেডে রয়েছে ৮০০ মুরগি। ২,০০০ কোয়েল পাখি থেকে দিনে ৩৫০ কোয়েলের ডিম এবং ১৬০টি টাইগার মুরগির ডিম পান তিনি। দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসে আমিমুলের খামার থেকে কোয়েল টাইগার মুরগির বাচ্চা ও ডিম কিনে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি ব্যবসায়ীরাও আসেন বাচ্চা কিনতে। যে বাজারে দোকান, আমি এর কাছ থেকে নিয়ে গিয়ে কেদের বাজারে আমার নিজ দোকানে বেশি। আমুল ভাইয়ের এখানে অর্ডার দেওয়া হয়েছে টাইগার মুরগির বাচ্চা, তো এখান থেকে অর্ডারের মাধ্যমে আমি নিয়ে যাবো। 500 অর্ডার দিয়েছি, আপাতত এই ৫০০ বাচ্চা দিয়ে আমি একটা ছোটোখাটো খামার শুরু করতে চাচ্ছি। বাচ্চা ও ডিম বিক্রি করে মাসে আমিনুল আয় করেন ৪০ থেকে ৫০,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রতিদিন ২ থেকে ২.৫ কোটি টাকার ফল বিক্রি হয় চুয়াডাঙ্গার জীবননগরের পেয়ারাতলা ফল বাজারে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এই বাজারে আসেন ফল কিনতে। তবে মজার বিষয় হলো কাউকে দিতে হয় না কোনো খাজনা কিংবা কমিশন। আরও জানাচ্ছেন রেজাউল করিম রিটন। দর্শক, দেশে অনেক ধরনের বাজার আছে। আজকে আমি আপনাদেরকে চ্যানেল 24-এর পর্দায় ব্যতিক্রম একটি ফলের বাজারের খবর জানাবো। এই ফলের বাজার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। আপনারা জানেন দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গা, এবং এই জেলাতে 12 মাস সব ধরনের ফল ফুল সবজি চাষ হয়। তো এই বিভিন্ন ধরনের যে ফল চুয়াডাঙ্গাতে উৎপাদন হয়, সেই ফল বিক্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ফলের বাজার। জীবননগর উপজেলার পেয়ারাতলায় আপনারা দেখছেন এখানে প্রায় 50টির উপরে ফলের আড়ত আছে। আপনারা দেখছেন চাষি ফল ভাণ্ডার, মক্কা ফল ভাণ্ডার, হাসাদহ ফল ভাণ্ডার, আন্দোলবাড়িয়া ফল ভাণ্ডার, বিসমিল্লা ফল ভাণ্ডার, মামা ভাগ্নে ফল ভাণ্ডার, লাল সবুজ ফল ভাণ্ডার। এদিকে আছে 4 স্টার ফল ভাণ্ডার, ফোর স্টার ফল ভাণ্ডার। আসলে বিভিন্ন নামে এই ফলের দোকানগুলো করেছে এই জায়গার ব্যবসায়ীরা, এবং এখানে যারা ব্যবসা করেন তারা বলছেন যে এটি ব্যতিক্রমী একটি ফলের বাজার, এবং এই অঞ্চলের অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় ফলের মুখামেটি। এখানে সব ধরনের ফল বিক্রি হয়। আসলে আমরা এখানে যারা এই ব্যবসায় এসেছি, আমরা মূলত চাষি মানুষ, আমাদের ফলের চাষ করি আমরা। তাই আমরা এই ফলগুলো বিক্রি করার জন্য নানানভাবে প্রতারণার শিকার হয়েছি এর আগে, এবং হয়রানির শিকার হয়েছি। সেই হয়রানি থেকেই আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি যে এখানে একটি ফলের বাজার করব, এবং এই অঞ্চলের আমাদের সহ এই অঞ্চলের কৃষকরা যেন সেই বাজারে সেই চাষকৃত ফলগুলো বিক্রি করতে পারে, সেই উদ্দেশ্য করে এই বাজারটি। দর্শক শুনছিলেন একজন যিনি এই বাজার প্রতিষ্ঠা করেছেন, চাষি রমজান। তিনি বলছিলেন যে আসলে এই বাজারের বর্তমান অবস্থা কি, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। আমরা এখন বাইরের থেকে যারা ব্যাপারী এই বাজারে ফল কিনতে আসেন তাদের কথা শুনবো। আমি সিরাজগঞ্জ জেলার সাদাতপুর থেকে আসছি। তো এই বাজারে কি কি ফল কিনবেন? এই বাজার থেকে আমরা আম কিনবো, বুঝলেন, খিসা, খুদি খিসা, বিভিন্ন জাতের আম আমরা কিনবো। এই বাজারের সুবিধা কি? এই বাজারের সুবিধা মনে করেন কম দাম, আমরা নিয়ে যাই একটু বেশি দামে, চড়া দামে বেচবো, বা আমরা এদের লাভ করবো। এদের খাজনা নাই, তারপরে মনে করেন লেবারের কম, এমনি আমের মান ভালো। আমি বিভিন্ন রকম জাতের আম কিনতেছি, হিমসাগর, ন্যাংরা, গোপালভোগ, আরও অনেক জাতের আম কিনে আমরা খুবই আরাম পাইছি। আটের মানও ভালো, খাজনা নাই, লেবারের সংখ্যা কম, কোনো অসুবিধে নাই। তার জন্য আমরা এই আটে এসেছি।
দর্শক শুনছিলেন যে এই হাটটি কিন্তু এই যে ফলের বাজার যেটি এটি খাজনা নাই এখানে, অর্থাৎ কাউকে কোনো খাজনা দেওয়া লাগে না। ব্যবসায়ীরা বলছিলেন কোনো চাঁদা নাই, কোনো খাজনা নাই, এবং তারা স্বাচ্ছন্দ্যে এখান থেকে ফল কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান। অনেক বড় একটি ফলের আড়ত এটি, ধোপাখালী ফল ভাণ্ডার। আপনার এই ধোপাখালী ফল ভাণ্ডার আসলে নাম দিলেন কেন? এটা অ্যাকচুয়ালি আমার গ্রামের প্রতি একটা আলাদা মায়া মমতা আছে, যার কারণে তারপরেও আমাদের এলাকায় ফলের চাষটা বেশি হয়, আমাদের এই সাইডটাই বেশি, যেটা অ্যাকচুয়ালি যেটা আম্রপালি যে আমটা বলে সেটার জন্য বিখ্যাত আমাদের গ্রামটা। এবং সেই গ্রামের আমটা মানুষ এই ধোপাখালী গ্রামের নাম শুনে এবং তার প্রতি একটু সবাই একটু এর প্রতি একটা দুর্বলতা ভাব আছে, যার জন্য এই নামটা দিয়েছি আর কি। দর্শক, এই বাজারে সরাসরি ফল বিক্রি করতে আসেন এলাকার চাষিরা। তো দুজন চাষি আমাদের সাথে আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা তো এই বাজারে, এই পেয়ারাতলা ফল বাজারে ফল বিক্রি করতে আসেন, তো এই বাজারে ফল বিক্রি করতে এসে কোনো অসুবিধায় পড়েন কিনা? জি না, আমরা কোনো অসুবিধায় পড়িনি এই বাজারে এসে। তো আমরা এই বাজারটা হয়ে, ফলের বাজারটা হয়ে আমাদের খুব উপকারী হয়েছে, কারণ এখানে খাজনা নেই বা প্লাস আছে ঢলতা নেই, কোনো কিছু নেই, আমরা ফ্রিভাবে বিক্রি করে চলে যাচ্ছি। এর জন্যে আমাদের খুব সুবিধা হয়েছে। দর্শক, আমার পিছনে দেখছেন ইনসাফ ফল ভাণ্ডার। পেয়ারাতলার এই ফল বাজারে আসলে এই রকম যে ফলের আড়তগুলো আছে, প্রতিটি আড়তেই ফলে ভরপুর এবং বেচাকেনাও হচ্ছে চমৎকার। তো এই যে ঢাকা থেকে এসেছেন, এই বাজার থেকে ফল নিয়ে যান, এই জীবননগরের পেয়ারাতলা ফল বাজার, এখানে আসলে কি কি সুবিধা পান? এই জায়গায় সব ধরনের সুবিধা আছে, যেমন আমরা মাল কিনে কোনো রকম কোনো অসুবিধা আমি দেখি না, মানে সব ধরনের সুবিধাই পাই আমরা, থাকা খাওয়া থেকে শুরু করে মানে সব ধরনের সুবিধা আছে এই জায়গায়। দর্শক, প্রতিদিন এই পেয়ারাতলা ফল বাজার থেকে এভাবে ট্রাকে ফল ভর্তি হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। দর্শক, এতক্ষণ আপনাদেরকে আমি জানাচ্ছিলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা ফল বাজারের খবর। আগামীতে অন্য কোনো বাজারের খবর নিয়ে আবারও দেখা হবে। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।